নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানাই। নমস্কার দেবাংশু বাবু, বলি সব ভালো তো? আর বাড়ির সবাই ভালো তো? ঘরের লোকটা তাহলে তোমার গলার দড়িটা খুলে দিল? তুমি ঘাস খেয়ে এসছো তো? তো আজকে আমরা কথা বলবো দিদিকে আক্রমণ করলে বা দিদি কোনো ভুল করলে দেবাংশু ভট্টাচার্য সেটাকে কিভাবে সত্যি প্রমাণ করা যায় সেটা নিয়ে বেশি চিন্তিত থাকে। ঘরে থাকতে থাকতে একটা কিছু লিখে বানিয়ে এনে জনসমক্ষে পেশ করার নাম হচ্ছে দেবাংশু ভট্টাচার্য। ঠিক ধরিস। তো আজকে কথা হবে দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে। তো চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের পর্বে থাকছে দেবাংশু ভট্টাচার্য কী করে দিদিকে নির্দোষ প্রমাণ করা যায় সেটা নিয়ে খুব চিন্তিত। আর চাকরিহারা যোগ্য শিক্ষকরা তাদের কি হবে সেটা নিয়ে কারোর কোনো চিন্তা নেই। মনে হয় না ওর মাথার মধ্যে এত বুদ্ধি আছে। কারণ হচ্ছে ভবিষ্যৎ নিয়ে বক্তব্য স্পষ্টভাবে আগামী দিনে এই গোটা প্রসেসটা কিভাবে এগোবে, সরকার কি চাইছে সেটা একদম ক্লিয়ারলি স্পষ্ট করে ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করে দিয়েছেন। সালটা ছিল 2011 সাল, যখন পশ্চিমবঙ্গের মানুষের জীবনে একটা কাল ঘনিয়ে এসেছিল। সেই কালটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যখন মমতা ব্যানার্জিকে প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গদিতে বসিয়েছিল। সে গদির নেশায় মুখ্যমন্ত্রী এতটা নিচে আজ নেমে গেছে যে পাতালে যেতে তার মাত্র 2 মিনিট সময় লাগবে, আর এই 2 মিনিট আমিই দেবো। তিনি স্পষ্ট করে বলেছেন সরকার কিভাবে কি পদক্ষেপ নিতে চলেছে আগামী দিনে। দেবাংশুর মনে হয় তখন একটু নেশা হয়ে গেছিল, সেই জন্য দেবাংশু ভট্টাচার্য শুনতে পায়নি। মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে অযোগ্য যারা চাকরি প্রার্থীরা তারা কিন্তু অন্য একটা জায়গায়, মানে অতিরিক্ত যে শূন্য পদগুলো তৈরি হয়েছে সেখানে তারা চাকরি পেতে পারে, না হয় পাবে, কিন্তু যোগ্য চাকরিহারারা তারা যদি এই যে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষা দিয়ে যদি কোনো কারণে ফেল করে যায়, দেখো কারোর মাথায় থাকতে পারে, কারোর সংসারের চাপ আছে, কারোর বাড়িতে ফ্যামিলির প্রবলেম আছে, এগুলোর জন্য অনেকেই অনেক পড়া ভুলে যায়। আগেকার পড়া কেউ এত মুখস্থ রাখে না। তো এরা যদি কোনো কারণে ফেল করে তাদের কি হবে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী একটাও কথা বলেনি। তার মানে এখানটায় দাঁড়াচ্ছে যে যারা যোগ্য চাকরি প্রার্থীরা তারা যদি পরীক্ষায় পাস করতে না পারে তারা বানের জলে ভেসে যাবে। আর যে সুয়ারের বাচ্চারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তারা কিন্তু মুখ্যমন্ত্রীর শেল্টারের ভেতরে সুরক্ষিত অবস্থায় আছে। আর তারা যে এই শেল্টারে সুরক্ষিত অবস্থায় আছে সেই শেল্টারের বাইরে পাহারায় দেবাংশু, কুণাল এদের মতো লোক, এরা ওদের জন্য পাহারা দিচ্ছে, হাতে সবার সব নতুন অস্ত্রশস্ত্র। একটুখানি পজিটিভিটি খুঁজে নেওয়ার মানসিকতা যদি আমাদের বিরোধীদের মধ্যে থাকে তাহলে স্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো থেকে সবটাই বুঝে নেওয়া যায় যেটা তিনি আজকে বলেছেন। সরকার কি পদক্ষেপ নিতে চলেছে, সরকার একবার বললো প্ল্যান এ বি সি ডি ই এত কিছু রেডি আছে। তারপরে আবার সরকার একদিন রাস্তায় দাঁড়িয়ে বলল যে তোমাদের কোনো টেনশন নেই, তোমরা স্কুলে যাও, আমরা রিভিউ করতে দিয়েছি, সে রিভিউ থেকে একটা পজিটিভ উত্তর আসবে। আর সরকার কালকে এটা আবার বলল যে তোমাদেরকে পরীক্ষা দিতেই হবে, সুপ্রিম কোর্টের অর্ডার তোমাদের মানতেই হবে, আমরা কি আইনের বিরুদ্ধে যেতে পারি? সরকার ইনিয়ে বিনিয়ে কত সুন্দর করে বলল। তুমি বুঝি শোনোনি? সরকারের আজ এক কথা কাল এক কথা, 12 ভাতারই সরকার, যে সরকারের কোনো মূল্যবোধ, নীতি, আদর্শ, নৈতিকতা কিছুই নেই। খালি আছে দেবাংশুর মতো কটা ছেলে যারা চেটে বড় হয়েছে, খেটে নয়। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। তিনি নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিলেন এবং আজকে যে কথাগুলো বলেছেন তার মধ্যে কিন্তু কোথাও কোনো বিরোধ নেই। নেতাজি ইন্ডোরের ভাষণে সুপ্রিম কোর্টের যে জজ যে অর্ডারটা দিয়েছিল তাকেও পর্যন্ত ছাড়েনি, প্লাস বিরোধীদের পর্যন্ত ছাড়েনি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য পর্যন্ত তাকেও ছাড়েনি, যে চুরিটা দেখেছিল, যে কেস করেছিল। তো এগুলো নিয়ে দেবাংশুর কোনো কথা নেই। কিন্তু কালকে যে মুখ্যমন্ত্রী একটা কথা বলে গেলেন যে অযোগ্যদের জন্য একটা পদ তৈরি করা হয়েছে, সে অযোগ্যরা এই স্থানে এসে বসতে পারবে, যোগ্যদেরকে পুরো লাথি মেরে বার করা হচ্ছে প্যানেল থেকে। এটা যদি এখনো পর্যন্ত চাকরি প্রার্থীরা যদি বুঝতে না পারে তাহলে তাদের মতো বোকা নির্বোধ আর কেউ নেই, কেউই পরীক্ষায় বসবে না, এটা আমি লিখে দিতে পারি। আমি ভবিষ্যৎ নিয়ে তাই কিচ্ছু বলবো না, কারণ সবটা সরকারের তরফে কি হবে সেগুলো তিনি বলেছেন। তিনি এটাও ক্লিয়ার করে দিয়েছেন যে সরকারে যারা মুখপাত্ররা আছে তাদের ভবিষ্যৎ অন্ধকার, তারা এখন রাস্তায় বেরোলেই মার খাবে, কারণ মুখপাত্ররা এত সুন্দরভাবে চুরিটাকে প্রমোট করছে যে মানুষের শুনতে কানের থেকে রক্ত পড়ছে। এই কথাগুলো শুনলেই মানুষ সব অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। এমনি রোদের জ্বালা, তার উপরে চটি চাটাদের জ্বালা, মানুষ থাকতেই পারছে না। আর এইরকম মুখ্যমন্ত্রীর এইরকম মূর্খপাত্ররা এরা মাইকের সামনে এসে মুখ্যমন্ত্রীকে অনেক বড় করে দেখানোর চেষ্টা করে, যেন তিনি দশভুজা দুর্গা। মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্সোনালি অনেক টার্গেট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্সোনালি টার্গেট করার পর তো চুপ করে থাকা যায় না। একদম, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ পার্সোনালি অ্যাটাক করে তো প্রথমে দেবাংশু ভট্টাচার্যকে তোমরা অ্যাটাক করবে, তারপরে তুমি মমতার কাছে যাবে, কারণ মমতার সামনে একটা বড় দেওয়ালের মতো দেবাংশু ভট্টাচার্য দাঁড়িয়ে আছে। এখানটায় আমি দেবাংশুকে একটা কথা বলতে চাই, যখন 2011 সালে নির্বাচন হচ্ছিল তখন আমাদের দেবাংশু ভট্টাচার্য ছিলই না। তারপরে কোথা থেকে 2016 সালে দেবাংশু ভট্টাচার্যের উদয় হলো, তখন থেকে একটু একটু করে কাজ করেছিল। 2021 সালে দেবাংশু ভট্টাচার্য খেলা হবে স্লোগানের মাধ্যমে জনসমক্ষে এলো। তারপর থেকে দেবাংশু ভট্টাচার্য বলেছিল
যে আমি তৃণমূল দল থেকে যারা যারা বেরিয়ে গেছে তারা যদি আবার তৃণমূলের দলে ফিরেও আসে, তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে চৌকাঠে ওই রকম লম্বালম্বিভাবে শুয়ে থাকবো, কাউকে ভেতরে ঢুকতে দেবো না। তো তারা কিন্তু দেবাংশুর বুকের উপরে পা দিয়ে আবার তৃণমূলে ফিরে গেছে, এবং অনেক বিজেপি নেতা নেত্রীরা বিধায়করা তারাও তৃণমূলে গেছেন, কারণ তাদের পকেট ভরছিল না, তাদের চুরি করায় অসুবিধা হচ্ছিল, তাই সবাই তৃণমূলেই গেছেন। তৃণমূল দলটা সৎ এবং স্বচ্ছ, মানুষের কাজ খুব ভালো করে করতে পারে, তারা সবাই যান, আরও কাজ করুন। কীরকম কাজ সেটা দিদি তোমাদেরকে বোঝাবে। আমাদের সমাজে মাস্টারমশাইদের স্থান অন্যরকম, আমাদের সমাজে শিক্ষকদের স্থান অন্যরকম। আমাদের সমাজের শিক্ষকদের স্থান যে কতটা নিচে সেটা তোমাদের তৃণমূল সরকার পুরো ভালোভাবে প্রমাণ করে দিয়েছে। আমাদের সমাজে মাস্টারমশাইরা যে এখন যে স্কুলে যাবে, তারা কোন পরিচয়ে যাবে? দুদিন পরে তারা পরীক্ষা দিয়ে যদি পাস করতে না পারে, তারা আর ঘরে ফিরতে পারবে তো? আর তারা যে পরীক্ষা দিয়ে পাস করে যদি বাই চান্স কোনো কারণে ফেল করে যায়, তাহলে কি তাদেরকে তুমি তোমার বাড়িতে আশ্রয় দিবে? কারণ তুমি তো দয়াবান মানুষ, মমতা ব্যানার্জির বদনাম দেখতেই পারো না, তাই তুমি কি তাদের আশ্রয় দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলার সময় বারবার একটা শব্দ ব্যবহার করেছেন, সসম্মানে তারা ফিরে যাক। একদম, মমতা ব্যানার্জি কিন্তু তাদেরকে বলেছেন সসম্মানে স্কুলে ফিরে যান, কিন্তু মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী হয়ে সেই পুলিশদের দিয়ে শিক্ষকদের বুকে লাথি মেরেছেন, সেই শিক্ষকদের পিছনে লাথি মেরেছেন। মমতা ব্যানার্জি এটাও বলেছেন যে লাঠি চার্জ করো। দেখো, মমতা ব্যানার্জি অনেক প্রতিভার অধিকারী, এই প্রতিভাটা তিনি দেখাতে বাকি রেখেছিলেন। আমাদের সমাজে যারা শিক্ষাদান করে, যারা আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে যায়, তাদেরই বুকে তাদেরই পেটে লাথি মারা হয়, তাদের চাকরি খেয়ে নেওয়া হয়, তাদেরকে শিক্ষা দান করতে তারা যখন ইচ্ছা প্রকাশ করে তখন তাদের থেকে টাকা চাওয়া হয়। এত শিক্ষা নিয়ে এই দলটা ভাবে, যদি ভাবতো তাহলে পার্থ চ্যাটার্জিকে আগে থেকেই এরা জেলে ভরে দিত, কারণ এদের অকাত নাই। কারণ কুণাল ঘোষ এই এবিপি আনন্দে বসে তিনি বলেছিলেন মমতা ব্যানার্জি জানে যে পার্থ চ্যাটার্জি চুরি করছে, পার্থ চ্যাটার্জি টাকা তুলছে, তারপরেও পার্থ চ্যাটার্জিকে মমতা ব্যানার্জি মন্ত্রিত্বটা দিয়ে রেখেছিল। তার মানে এখানটায় কি প্রমাণিত হয় দেবাংশু বাবু? যে মমতা ব্যানার্জি নির্দোষ, মমতা ব্যানার্জি সতী সাবিত্রী, আর তুমি মমতার সেই পুত্র। যেমন বলার ছিল যে নাইসার কাছে হার্ড ডিস্ক ছিল, সেই হার্ড ডিস্ক থেকে অযোগ্য পাওয়া গেল, সেই একই হার্ড ডিস্ক থেকে তাহলে কেন যোগ্য বাঁচা গেল না? প্রশ্ন তুলবো না, এখন বলবো না এগুলো যে সিবিআই কি তাহলে সম্পূর্ণ ব্যর্থ, কারণ সিবিআই ইনভেস্টিগেশন কি তো কোর্ট গুরুত্ব দিল না, তাদের বেছে নেওয়া হার্ড ডিস্কের তথ্য কি গুরুত্ব দিল না। এখন কিছু বলবো না, এখন এগুলো কিচ্ছু বলবো না। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাপিলটা করেছেন সেটা মাথায় রেখে প্রত্যেকে পরীক্ষায় পার্টিসিপেট করবেন, এবং প্রত্যেকে তিনি যে বার্তাগুলো দিয়েছেন সেগুলো মাথায় রেখে ভবিষ্যতের পদক্ষেপগুলো করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কটা বার্তা দিয়েছেন প্রত্যেকটা শুধুমাত্র আমাদের শিক্ষক শিক্ষিকাদের স্বার্থেই দিয়েছেন। কোন স্বার্থে? একটা মানুষ জন্ম হওয়ার পরে তাকে আবার ডবল মায়ের পেটের ভেতরে ঢুকিয়ে আবার বার করা হবে? এটা কি কখনো সম্ভব? দেবাংশুর সাথে হয়তো এটা সম্ভব হয়, আর অন্য কারোর পক্ষে এগুলো সম্ভব নয়। দেবাংশু হচ্ছে মহামানব। দেবাংশু যখন একটা কথা বলে যে ওই হার্ড ডিস্ক থেকে কেন যোগ্য অযোগ্য এটা বাছাই করা গেল না, তো দেবাংশু বাবু মনে আছে রাজীব কুমারের সেই লাল ডায়েরি, রাজীব কুমারের সেই পেন ড্রাইভ, যেগুলো পাওয়ার জন্য সিবিআই হন্যে হয়ে ঘুরছিল, আর রাজীব কুমারকে যখন সরিয়ে নেওয়া হবে বলা হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী না খেয়ে না ঘুমিয়ে রাস্তার মাঝখানে বসেছিলেন। একজন প্রশাসনিক প্রধান হয়ে, একজন প্রশাসনিক কর্তৃ হয়ে তিনি একজন সামান্য পুলিশ অফিসারের বদলি নিয়ে তিনি রাস্তায় বসে পড়েছিলেন। তুমি বুঝতে পারছো এটা কতটা অপমানের, কতটা ব্যর্থতা, কতটা অপদার্থতা হলে এইরকম মানুষ কাজ করতে পারে? আপনাদের যে মুখ্যমন্ত্রী তিনি যে কতটা অপদার্থ সেটা তিনি বারে বারে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। কারণ একটা মেয়ে যখন হসপিটালে অসুস্থ অবস্থায় মারা যায়, বা কোনো একজন মানুষ যে হচ্ছে কোনো দুর্ঘটনার কবলে পড়ে, তিনি তার পরিবারের সাথে দেখা না করে আগে থেকেই মঞ্চ থেকে ঘোষণা দেন যে ওই পরিবারটাকে 10 লাখ টাকা দেওয়া হচ্ছে। এমনকি অভয়ার বাবা মাকেও 10 লাখ টাকা অফার করা হয়েছিল। এবং তিনি এও বলেছেন যে তিনি নাকি আইনের পথে চলেন। তিনি কোন আইনের পথে চলে পশ্চিমবঙ্গের মানুষের টাকা এগুলো নিয়ে ছিনিমিনি খেলেন? পশ্চিমবঙ্গের মানুষের টাকা নিয়ে তিনি একে ওকে দিয়ে বেড়ান। পশ্চিমবঙ্গের মানুষের টাকা নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য উকিল ভাড়া করে নিয়ে গিয়ে অভয়ার বিরুদ্ধে কেস লড়ান। এগুলো কোন আইনের বলে হচ্ছে সেটাই আমাদের জানার আছে। এতটা পরিমাণে অবিচার পশ্চিমবঙ্গের মানুষের সাথে কি না করলেই নয়? ভগবান, পেটে লাথি মারার জন্য আমারই চুনের মতো পাতলা পেটটাই পছন্দ হলো। এখানে আমরা যারা বসে আছি প্রত্যেককে শিক্ষক শিক্ষিকা, মা বাবার পরে যদি কেউ গড়ে থাকেন শিক্ষক শিক্ষিকারা, ফলে আমরা বিশ্বাস করি তারা যথেষ্ট বুদ্ধিমান, এবং বুদ্ধিমান যদি হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চেয়েছেন সেইটুকু বুঝে নিতে পারবেন তারা, আমার এটা বিশ্বাস। একদম, মমতা বন্দ্যোপাধ্যায় যে কি বার্তা দিতে চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে যেসব মানুষেরা গিয়ে টাকা দিয়ে এসছে সেই সব মানুষদেরকে মমতা ব্যানার্জি কি বার্তা দিয়েছেন, তারা তো খুব বুদ্ধিমান। বা যাদের পড়াশোনা থাকে তাদের বুদ্ধি থাকে না, আর যাদের পড়াশোনা না থাকে তাদের প্রচুর বুদ্ধি হয়। তো সেই সব বুদ্ধিমানরা কিন্তু মমতা ব্যানার্জির কথা
বুঝে নিয়েছেন, তো তারা নিশ্চয়ই রাত্রে বাড়ি গিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন। পরের দিন সকালে চলে আসবেন পরীক্ষা দিতে। মুখ্যমন্ত্রী আপনাদের জন্য সহজ সহজ প্রশ্ন রেডি করে রেখেছে। ড্যাশ পূরণ আসবে, আতা গাছে তোতা পাখি, তারপরে ড্যাশ, তারপরে দাদুর বিচি উধাও হলো, তারপর ড্যাশ। কিন্তু একটা কথা আমাকে এখানে বলতেই হবে, সেটা হচ্ছে টাকা নিয়ে চাকরি বলে একটা কথা হলো, টাকা নিয়ে চাকরি, টাকা নিয়ে চাকরি। দেখুন, ইনভেস্টিগেশনের দিকে আমরা প্রত্যেকে তাকিয়ে আছি। সিবিআই তো একটা সম্পূর্ণ ব্যর্থ অর্গানাইজেশন, সিবিআইডি বোথ। কারণ পশ্চিমবঙ্গে এখনো অবধি যতগুলো কেস আপনারা সিবিআইডি নিয়ে দেখছেন, সুমনদা সিবিআই তদন্ত এলে সুমনদা একটা করে তো প্রোগ্রাম অর্গানাইজ করেন, তখন এই বিরোধীরা যারা আসেন তাদের বক্তব্যগুলো চালিয়ে আপনারা দেখবেন। এই সিবিআই তদন্ত হয়েছে, কেউ স্থিরভাবে 1 মিনিট বসে থাকেন না। তবে একটা জিনিসে সিবিআই তদন্ত করে একটা ভালো জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে কি, এই যে চাকরিগুলো হয়েছে, এই চাকরিতে কারা কত টাকা নিয়েছে। একটা জিনিস হচ্ছে, যদি চাকরিতে কেউ টাকা না দিত, যদি টাকার বিনিময় না হতো, তাহলে সুজয় কৃষ্ণ ভদ্র যে অভিষেক ব্যানার্জির নিজের কাকা, নিজের নয় মানে নিজের মতন কাকা, তো সেই কাকা জেলে থাকতো না। আর একটা জিনিস হচ্ছে, যদি সিবিআই তদন্ত নিয়ে তোমার এত প্রশ্ন থেকে থাকে, তাহলে সিবিআইতে যাওয়ার সময় তোমাদের দলের নেতারা এত পরিমাণে অসুস্থ হয় কেন? সিবিআই অফিসে ডাকলে তোমাদের নেতারা এত অসুস্থ হয়ে পড়ে কেন? আর তোমাদের মুখ্যমন্ত্রী এত মানবিক মুখ্যমন্ত্রী, যখনই কেউ সিবিআইয়ের অফিসে যাবে, তোমাদের মুখ্যমন্ত্রী এসএসকেএমে তাদের জন্য একটা করে বেড রেডি রেখে দেন, কারণ তারা ওখানটায় গিয়ে নাটক করবে আর ওখান থেকে এনে সোজা এসএসকেএমে ভর্তি করা হবে। সাধারণ মানুষের জন্য হসপিটালে জায়গা থাকুক কি না থাকুক, তৃণমূলের চোরেদের জন্য এসএসকেএমে একটা করে বেড পুরো পাক্কাপোক্তভাবে রাখা থাকে, কারণ এরা হচ্ছে হারামির জাত। এত হারামি, এদেরকে যদি পেছনে লাথি মারা হয়, এরা কোথায় গিয়ে পড়বে এদের টিকিটাও খুঁজে পাওয়া যাবে না। হরে কৃষ্ণ তোর বাপের পদে ঢুকে দিয়ে চলে যে টাকা দিয়ে চাকরি হয়েছে এটা প্রমাণ করার দায়িত্ব তো সিবিআই ছিল। কিন্তু আপনারা আমাকে বলুন, আজ অব্দি একটা কোর্টের একটা জাজমেন্ট টাকা নিয়ে চাকরি করেছে তৃণমূলের মন্ত্রীরা এই কথাটা বলেছে? একটা জাজমেন্ট, একটা কোর্ট। আমাদের নেতারা অ্যারেস্ট আছেন, আমরা তাদেরকে দল থেকে তাড়িয়েছি, বেনিফিট অফ ডাউটের ভিত্তিতে দল থেকে তাড়িয়েছি। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে ঘোষণা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের সময়, আপনাদের মনে আছে? তোমরা যে কত বড় বড় হারামি সেটার প্রমাণ এখন পাওয়া যাচ্ছে, হাড়ে হাড়ে পাওয়া যাচ্ছে। মানে তুমি বলতে চাইছো যে তোমাদের যেসব নেতারা অ্যারেস্ট হয়েছে তাদের কোনো দোষই প্রমাণ হয়নি। যদি তাদের দোষ প্রমাণ না হয়, তাহলে তাদেরকে তোমরা দল থেকে কেন বহিষ্কার করেছো? একটা ডাউটের ভিত্তিতে নাকি তোমরা তাদেরকে দল থেকে তাড়িয়েছো? এতটা মানে আমার যদি ডাউট হয়, বা মুখ্যমন্ত্রীকে যদি কোনো দিন কেউ এসে বলে দেবাংশু বেটা চোর, তো মুখ্যমন্ত্রীকে তোমাকে তাড়িয়ে দেবে? না মুখ্যমন্ত্রীকে কেউ যদি এসে বলে যে মুখ্যমন্ত্রী চোর, মুখ্যমন্ত্রীর দলের লোকেরাই তো বলে যে মুখ্যমন্ত্রী চোর, তা বলে কি দলের লোকেরা মুখ্যমন্ত্রীকে তাড়িয়ে দিয়েছে? এমন এমন কথা বলে মূর্খামির একটা করে পরিচয় দেয়। যদি একটা লোককে তোমাদের সম্ভাব্য দোষী মনে হয়, তাকে তোমরা দল থেকে বহিষ্কার করবে। আর যদি পার্থ চ্যাটার্জি কোনো ঘুষ নেয়নি, কোনো টাকা নেয়নি, তাকে তাহলে শিক্ষা দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কেন? কোন কারণে? আর পার্থ আর অর্পিতার বাড়িতে এত এত সোনা, এত এত টাকা কে নিয়েছিল? সিবিআই কিনে নিয়ে এসেছিল এত এত টাকা, এত এত সোনা? মাদারের বাচ্চা। আমরা সেই কাজটা পারি যে কারোর বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়নি, শুধু অভিযোগ উঠেছে, তারপরেও তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর উল্টো দিকে যারা বসে আছেন তারা ধর্ষকদের গলায় মালা পরিয়ে বরণ করে। তাহলে এখানটা একটা কথা বলি, যে তোমরা যে দোষ প্রমাণ হয়নি দল থেকে যে তাড়ালে, তাহলে তোমরা তো হচ্ছে সব থেকে বড় স্বার্থপর। তোমরা যদি নিজেদের দলের লোকের সাথে স্বার্থপরতা করো, আর পশ্চিমবঙ্গের মানুষের সাথে তাহলে কী ধরনের ব্যবহার করবে? পশ্চিমবঙ্গের মানুষের যে ক্ষতি তোমরা আজকে করছো না, এর জবাব একদিন তোমাদেরকে দিতেই হবে। কেউ ছাড়বে না, কোনো একটা মানুষ তোমাদেরকে ছাড়বে না। তোমাদের মতো এত অসহ্য মানুষ, এরা হচ্ছে মুখ্যমন্ত্রীর দলদাস, কৃতদাস। যেমন পুলিশ আছে, সেরকম দেবাংশুর মতো কটা লোক এদেরকে স্যালারি দিয়ে পুষে রেখেছে, খালি মুখ্যমন্ত্রীর নামে ঝুরি ঝুরি মিথ্যে কথা বলতে হবে। তো যদি তোমাদের কেউ চুরি করেনি, যদি তোমাদের কেউ টাকা তোলেনি, যদি তোমাদের কেউ টাকা নেয়নি, তাহলে কোন কারণে তোমাদের ওএমআর সিটগুলো হারিয়ে গেছিলো? কোন কারণে তোমাদের সাদা খাতা জমা দিতে হয়েছিল? এগুলোর তো জবাব আছে, যে কোন কারণে তোমাদের চাকরিটা চলে গেল, ওএমআর সিটগুলো কোথায় গেল, সেগুলো খুঁজে বার করো। কেটে আসা। আর আরেকটা পার্টি সিপিএম, এই কলকাতার স্মৃতির মোড়ে 14-15 বছর জেল খেটে এলো খুনের দায় একজন, তাকে দিয়ে একটা ধর্ষণের বিরুদ্ধে মুভমেন্টের মুখ করেছিলেন তাকে দুলাল ব্যানার্জি। তালডাংরার সিপিএম প্রার্থী ছিল 2021-এ মনোরঞ্জন পাত্র, তৃণমূল কর্মী, খুনের মামলায় দোষী সাব্যস্ত। মানে এই ডিসকাশনের গল্প নেই, দোষী। মানে আপনি তাকে দেখলে ও খুনি দাদা কেমন আছেন বলতে পারেন। সারদা, নারদা, রোজভ্যালি সব কিছুর মূলে যারা আছে, সেই সব মানুষগুলোকে নিয়ে তোমরা রাজনীতি করো। অন্যান্য দল করে কিনা জানি না। তোমাদের যে সব থেকে বড় বড় জেল খাটা লোক, মদন মিত্র, কুণাল ঘোষ, এইরকম কত কত লোক আছে যারা জেল কেটে এসছে। অনুব্রত মণ্ডল, সে এখন তৃণমূলের চোর কমিটির একজন মেম্বার হয়ে গেছে।
তো এইরকম যে লোকগুলোকে তোমরা যারা জেল কেটে এসছে তাদেরকে এনে পার্টির মুখপাত্র, বিধায়ক, সাংসদ এইসব বানাচ্ছ, তাহলে তোমাদের পার্টির যে নীতি আদর্শ সেটা কতটা সুন্দর, কতটা শোভনীয় সেটা তুমি বলো। যখন সন্দেশখালির অবৈধ সন্তান শাহজাহান শেখ, যখন তার দোষ প্রমাণিত হচ্ছে, যখন তার এত এত সম্পত্তির হদিশ মিলছে, যখন তার সব বন্ধু বান্ধবদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, তখন সেই শাহজাহান শেখকে নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় পর্যন্ত বলতে লাগলেন যে তাকে নাকি নিয়ে প্রতিহিংসা পরায়ণ একটা রাজনীতি চলছে। তো শাহজাহান শেখ কেমন একজন নেতা, বা তিনি তৃণমূলের কোন পদে আছেন যে একজন নেতাকে নিয়ে সংসদে কথা বলতে হচ্ছে? মানে এটা ভাবা যায়? একজন খুনি, একজন চোর, একজন ডাকাতকে নিয়ে মুখ্যমন্ত্রী তার হয়ে প্রতিবাদ করছে। মানে এটা একটা অবিস্মরণীয়, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে যে একজন গুন্ডা বদমাইশকে নিয়েও আমাদের মুখ্যমন্ত্রীর এত চিন্তা, তিনি এত দয়াময়ী, এত করুণাময়ী, এত মায়াবী। তো এই মুখ্যমন্ত্রীর দিকে তাকালে আমরা পুরো ভুলে যাই সব কিছু। তিনি যে এত চুরি করেছেন, ডাকাতি করেছেন, এগুলো সব আমরা ভুলে যাই। মুখ্যমন্ত্রী এখানটায় যোগ্য চাকরি প্রার্থীদের কোনো কিছু বলেননি, ওনাদেরকে বলেছেন পরীক্ষা দিতে। পরীক্ষা দেওয়ার পরে উনি বলবেন যে তোমরা পরীক্ষায় পাস করতে পারোনি বাবু, আমার কি করার আছে, এবারে তোমরা বলো। আর অযোগ্য চাকরি প্রার্থীদের বলেই দিয়েছেন যে তোমরা আবার টাকা রেডি করো, সেই টাকা দিয়ে আমরা যে শূন্যপদ তৈরি করেছি সেই শূন্যপথে আবার তোমাদেরকে নিয়োগ করা হবে। তো এই পথে চললে তোমরা ভালো জায়গায় গিয়ে একটা স্ট্যান্ড করতে পারবে। কিন্তু তোমাদেরকে যে বাকি যে টাকাটা ফেরত দিতে হবে, সেটা তোমরা যদি সারা লাইফও গ্রুপ ডি বা গ্রুপ সিতে কাজ করো, জীবনে কোনো দিন পাবে না। পশ্চিমবঙ্গের মানুষকে একটা কথা বলতে চাই, এদের নাকি রাজনীতিতে দোষ প্রমাণ না হলে এরা শাস্তি দেয়। তো শিক্ষকদের তো দোষ প্রমাণ হয়নি, তাহলে তোমার কথা অনুযায়ী শিক্ষকদের কেন শাস্তি দিচ্ছ? কেন তাদের বুকে লাথি মেরেছিলে? কোন কারণে? ও বাবা, কি কাব্য মারা কথা রে বাবা। আমি একটা কথা শিক্ষকদের বলতে চাই, মুখ্যমন্ত্রীকে ডাকুন, আপনারা সবাই মিলে একটা বড় করে মুড়ির দোকানের উদ্বোধন করুন, ট্যাঙ্কারে করে মুড়ি আনবেন, সেই মুড়িতে জল দেবেন, আর মুখ্যমন্ত্রী একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বিক্রি করবেন। কেউ খাক না খাক, তৃণমূলের নেতারা গিয়ে খেয়ে আসবে। এইসব নেতারা যারা টিভিতে এসে ভাষণ দেয়, এরা গিয়ে খেয়ে আসবে। তো আপনারা শান্ত হয়ে বসুন, আপনাদের চাকরি যাবার পথে, ওটা কেউ ফেরাতে পারবে না। তাই আপনারা শান্ত হয়ে বসুন, কেউ ঠেলাঠেলি কিছুই করবেন না। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরাও কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।